আমরা আগের দিন কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে যে গঠনকারী কণাগুলো থাকে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল অনুযায়ী কেলাসাকার কঠিন পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। এখন দেখো কেলাস কি না, কেলাস হচ্ছে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট সমসত্ব কঠিন পদার্থ যা কিনা কিছু সমতল দ্বারা আবদ্ধ এবং কিনা যার মধ্যে গঠনকারী কণাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে সুষমভাবে পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত অবস্থায় থাকে। তো দেখো, যদি ধরো আমরা এটাকে একটা কেলাস গঠন হিসেবে মনে করি, এখানে দেখতে পাচ্ছি এই কেলাসের মধ্যে এই পৃষ্ঠদেশগুলো অর্থাৎ কিনা এই যে সমতল দ্বারা এই কেলাসটা সীমাবদ্ধ আবদ্ধ, এই পৃষ্ঠদেশগুলোকে বলা হয় কেলাসের পৃষ্ঠতল। এই সমতলগুলোকে বলা হয় কেলাসের পৃষ্ঠতল। আর এই যে ধরো এই একটা পৃষ্ঠতল, আবার এই একটা পৃষ্ঠতল, দুটো পৃষ্ঠতল যে রেখাতে এসে মিলছে এই মিলন রেখাকে বলা হয় কেলাসের ধার বা কিনারা। আর দুটো পৃষ্ঠতলের মধ্যবর্তী কোণ আন্তঃপৃষ্ঠীয় কোণ। একটা কেলাসকে তাহলে সূচিত করতে যাই, যেহেতু ত্রিমাত্রিক ক্ষেত্র, তাহলে আমার কিন্তু তিনটে দিক, অর্থাৎ ত্রিমাত্রিক যেহেতু আমার কিন্তু তিনটে অ্যাক্সিস লাগবে, যেটা না হলে কিন্তু আমরা কেলাস স্ট্রাকচারকে আইডেন্টিফাই করতে পারবো না। আমরা মূলবিন্দুকে ধরে আমরা তাই তিন দিকে ত্রিমাত্রিক, মানে তিনটে মাত্রা, আমরা তাই তিনটে অ্যাক্সিস, তিনটে অক্ষ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস কল্পনা করি। এই অক্ষগুলোকে বলা হয় কেলাসের কেলাস অক্ষ। আর এই যে কেলাস অক্ষ তোমরা দেখতে পাচ্ছ তিনটে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর, এই কেলাস অক্ষের মধ্যবর্তী যে কোণ, যে অ্যাঙ্গেল, ধরো এই কোণটা, এটা এক্স ওয়াই এর মধ্যে কোণ, এরকম করে তিনটে অক্ষের মধ্যে যে কোণ দেখতে পাওয়া যায় সেটাকে আমরা বলি আন্তঃ অক্ষীয় কোণ। এখন আন্তঃ অক্ষীয় কোণকে আমরা আলফা, বিটা, গামা এগুলো দিয়ে সূচিত করি। এখন দেখো, এই যে কোনটাকে আলফা, কোনটাকে বিটা, কোনটাকে গামা আমরা সাধারণত কিভাবে করি না, খুব সহজ টেকনিক। ধরো এক্স ওয়াই জেড 1 2 3 এই ক্রমে আসছে, আবার আলফা, বিটা, গামা 1 2 3 এই ক্রমে আসছে। তাই আমরা কি করি না, ওয়াই আর জেড এর মধ্যবর্তী ওয়াই জেড কত নম্বর ক্রমে আসছে, ধরো এক্স ওয়াই জেড, ওয়াই জেড 2 এবং 3 এই ক্রমে আসছে, তাহলে 1 নম্বর ক্রমে আলফা বিটা গামার মধ্যে কি আসছে না আলফা। তাই ওয়াই আর জেড এর মধ্যবর্তী কোণকে আমরা সাধারণত আলফা বলে সূচিত করি। আবার দেখো এক্স ওয়াই 1 2 ক্রমে আসছে, তাহলে 3 নম্বর ক্রমে আলফা বিটা গামার মধ্যে কি আসছে গামা, তাই এদের মধ্যবর্তী কোণকে গামা বলে সূচিত করি। এবং এক্স জেড মানে 1 3, অর্থাৎ এদের মাঝামাঝি 1 3 এদের মাঝামাঝি আলফা বিটা গামার মধ্যে যে আসছে বিটা, এটাকে আমরা বিটা বলে সূচিত করি। তাহলে ও এক্স, ওয়াই, ও জেড কেলাস অক্ষ, আর আলফা, বিটা, গামা এগুলো আন্তঃঅক্ষীয় কোণ। এখন দেখো, তুমি আমাকে প্রশ্ন করতে পারো তাহলে এক্স ওয়াই জেড এই যে তিনটে অ্যাক্সিস এরা কি সবসময় 90 ডিগ্রি হবে? না, এদের আমরা এমনভাবে সূচিত করি একটা কেলাসকে আইডেন্টিফাই করতে গিয়ে, এটা 90 ডিগ্রি, এরা পরস্পর হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা পরবর্তী আলোচনাতে এই বিষয়গুলো আরো পরিষ্কার করব। এখন দেখো, এই যে কোনো একটা যদি আমরা কেলাসের মধ্যে যদি কোনো একটা এবারে তলের কথা ভাবি, ধরো এবিসি কোনো একটা তল সাপোজ, যে যারা কিনা এই কেলাস অক্ষকে যথাক্রমে এ, বি এবং সি বিন্দুতে কাট করেছে। এবিসি সমতল, এবিসি পৃষ্ঠতল, কেলাসের এবিসি পৃষ্ঠতল এক্স ওয়াই জেড অ্যাক্সিসকে যথাক্রমে এ, বি এবং সি বিন্দুতে কাট করেছে। এই অবস্থায় ও বিন্দু থেকে যে বিন্দুগুলোতে কেলাস অক্ষের ওপর থাকা যে বিন্দুগুলোতে কাট করে, ছেদিতাংশ যে বিন্দুতে ছেদ করে মূল বিন্দু থেকে, সেই দূরত্বটাকে বলা হয় অন্তর্খণ্ড। যেমন এখানে আমরা কি কি অন্তর্খণ্ড দেখতে পাচ্ছি, অন্তর্খণ্ড কি কি আমরা দেখতে পাচ্ছি, তিনটে অন্তর্খণ্ড, ও এ, ও বি এবং ও সি। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে সব ক্ষেত্রেই কি কেলাস অক্ষ
ক্লাসের মধ্যে থাকা কোনো পৃষ্ঠতলকে ছেদ করবে, কাট করবে, এরকম কিন্তু কোনো কথা নেই। ধরো, কল্পনা করো কোনো একটা কেলাস অক্ষ যদি কোনো একটা পৃষ্ঠতলের সঙ্গে সমান্তরালে অবস্থান করে, তাহলে বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোথায় ছেদ করবে, কোন বিন্দুতে ছেদ করবে? না, ছেদ করবে অসীম দূরত্বে। এই ধারণাটা কিন্তু একটু মাথায় গেঁথে রাখবে। এখন আমরা কেলাসের সংজ্ঞাতেই পড়লাম যে কেলাসের মধ্যে গঠনকারী কণাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে সুষমভাবে এবং পর্যায়ক্রমিকভাবে অবস্থান করে। তাহলে এই রকম অবস্থায় ধরো আমরা একটা কেলাসের স্ট্রাকচার আঁকতে চেষ্টা করছি। ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা একটা কেলাস গঠন আঁকতে চেষ্টা করছি। এবং এই কেলাস গঠনটার মধ্যে কি বললাম, গঠনকারী কণা ধরো এই যে যেগুলো গোল গোল আঁকছি, এগুলো মনে করো ধরো গঠনকারী কণা, যেগুলো নির্দিষ্ট নিয়ম মেনে সুষমভাবে পর্যায়ক্রমে নির্দিষ্ট নিয়ম মেনে এই কেলাসের মধ্যে অবস্থান করে আছে। এখন দেখো, এই গঠনকারী কণাগুলোকে যদি তুমি বিন্দু হিসেবে কল্পনা করো, গঠনকারী কণাগুলোকে যদি তুমি বিন্দু হিসেবে কল্পনা করো এবং মনে করো এই বিন্দুগুলোকে তুমি এই নির্দিষ্ট নিয়ম মেনে সুষমভাবে পর্যায়ক্রমে বিন্যাস করে বসিয়েছো কোথায়? কেলাস স্ট্রাকচারের মধ্যে। তাহলে দেখো এই বিন্দুগুলোর একটা সুন্দর ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এবং তার ফলে একটা খাঁচা বা জালকের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে। এই স্ট্রাকচারটাই হচ্ছে কিন্তু কেলাস জালক। আর কেলাস জালকের মধ্যে যে বিন্দুগুলো, এখানে এই গোল চিহ্ন দিয়ে আমরা সেগুলো বুঝিয়েছি, যে বিন্দুগুলো তার গঠনকারী কণাগুলোকে নির্দেশ করছে, এই যে বিন্দুগুলো, এইগুলো সব, এই বিন্দুগুলো হচ্ছে সব, এদের বলা হয় ল্যাটিস পয়েন্ট বা জালক বিন্দু। দেখো এইগুলো সব হচ্ছে কিন্তু একটা ল্যাটিস পয়েন্ট বা জালক বিন্দু। এখন দেখো এই ছবিটা থেকে কিন্তু তোমরা আরেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারবে। সেটা কি না, একটু ভালো করে লক্ষ্য করো, এই যে ত্রিমাত্রিক গঠন আমরা পেয়েছি কেলাসের, এর মধ্যে দেখে যেন মনে হচ্ছে না যে একটা ছোট কোনো একক, ধরো এই যে আমরা যদি এটাকে চিহ্নিত করি, এই যে অংশটা, এই এককটা যদি এটাকে একটু আলাদাভাবে আমরা যদি আঁকি, এই অংশটা, এইটাকেই ধরো তুলে নিয়ে এসে আমি আলাদা করে এঁকেছি, মনে হচ্ছে না যেন এই ছোট এই এককটা, ছোট এই গঠনটাই বারবার নির্দিষ্ট নিয়ম মেনে রিপিটেশন ঘটার ফলে এই ত্রিমাত্রিক কেলাসের গঠনটা তৈরি হয়েছে। যদি এইরকম হয় তাহলে এই ক্ষুদ্র গঠন, যে গঠনটা পর্যায়ক্রমিকভাবে বারবার রিপিটেশনের ফলে সুষম
ভাবে এর বিন্যস্ত হওয়ার ফলে সমস্ত কেলাস গঠনটা তৈরি হয়, তখন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র গঠনটাকে বলা হয় একক কোষ বা ইউনিট সেল। তাহলে আমরা কিন্তু এই ছবিটা দেখে খানিকটা বুঝতে পারছি যে দেখো এই একটা একক কোষ, এরকম একক কোষ, এরকম একক কোষেরই এরকম অনেকগুলো একক কোষ একক কোষ একক কোষ একক কোষ একক কোষ একসাথে পর্যায়ক্রমে এবং সুষমভাবে একটা নির্দিষ্ট নিয়ম মেনে সজ্জাকরণের ফলেই এই ওভারঅল ক্রিস্টাল ল্যাটিসটা তৈরি হয়েছে। তোমাদের পরীক্ষার জন্য তোমরা এই কনসেপ্টগুলো একটু ভালো করে তৈরি রাখবে। হয়তো এই তোমাদের এখন নিচু ক্লাসের মতো সরাসরি প্রশ্ন সংজ্ঞা আকারে পড়বে না, কিন্তু কনসেপ্টগুলো যেন তোমাদের বুঝতে কোনো না অসুবিধে হয়, এগুলো একটু খেয়াল রাখবে। এখন দেখো আমরা এই ইউনিট সেল নিয়ে দু একটা কথা এবারে বলি। একক কোষ, একটা একক কোষকে তুমি যখন চিহ্নিত করবে, দেখো চিহ্নিতকরণ করার জন্য তোমার কিন্তু কয়েকটা রাশিমালার প্রয়োজন। কি সেই রাশি? না দেখো, আমরা এর আগেই বলেছি যে ত্রিমাত্রিক ক্ষেত্রে একটা কেলাসকে সূচিত, একটা কেলাসকে আইডেন্টিফাই করানোর জন্য তিনটে দিকে ওরিয়েন্টেশন অনুযায়ী তিনটে অক্ষের কল্পনা করতে হয়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস অনুযায়ী। এই ক্ষেত্রে সেম জিনিসটাকে তোমরা যদি মাথার মধ্যে রাখো যে আমার যদি ধরো এই যে তিনটে দিক অনুযায়ী, এই দিকে এক্স অ্যাক্সিস এইটা, এইদিকে ওয়াই অ্যাক্সিস এই দিক, এবং এই দিকে যদি জেড অ্যাক্সিস কল্পনা করি, তাহলে দেখো এই তিনটে অ্যাক্সিস অনুযায়ী এই একক কোষের তিনটে ধার বা কিনারা দৈর্ঘ্য পাই। এইগুলোকে আমরা যথাক্রমে এ, এইটাই মানে এইটাও এ, বি, এইটা বি মানে এইটাও বি, এবং এইটা সি মানে এইটাও সি, এ বি সি এই কিনারা দৈর্ঘ্য দিয়ে সূচিত করি। তাহলে আমার একটা একক কোষকে সূচিত করার জন্য তিনটে রাশি আমরা প্রথমে কি পেলাম, যে তিনটে একক কোষের কিনারা দৈর্ঘ্য, এ বি সি এগুলো কি, এগুলো হচ্ছে একক কোষের কিনারা দৈর্ঘ্য। এবং তার সাথে সাথে আবার আগের বিষয়টা একটু মনে করো, এর সাথে সাথে আমরা এই যে তিনটে যে অ্যাক্সিস পেয়েছি, অর্থাৎ তিনটে যে আমরা অক্ষ পেয়েছি, এদের মধ্যবর্তী আমরা আবার তিনটে কোণকেও সূচিত করেছি, যেটাকে আমরা বলেছি আন্ত অক্ষীয় কোণ। তাহলে এই ক্ষেত্রে ওরকম তিনটে কোণ পাবো। কি কি কোণ? আন্ত অক্ষীয় কোণ হিসেবে পাবো আলফা, বিটা এবং গামা। তাহলে এবিসির সঙ্গে সঙ্গে আলফা, বিটা, গামা এই তিনটে রাশিও কিন্তু দরকার একটা একক কোষের ক্যারেক্টারিস্টিক বা তার গঠনটা কিরকম হবে সেইটাকে আইডেন্টিফাই করানোর জন্য। কোন দিকটাকে আমরা, দেখো এই ছবি দেখেই বুঝতে পারছি, আমরা কোন দিকটাকে আলফা ধরবো, না আমরা আলফা ধরবো এইটাকে, যেহেতু ওয়াই অ্যাক্সিস ধরেছি, এটাকে জেড অ্যাক্সিস ধরেছি, এই কোণটাকে আমরা ধরবো আলফা। আবার এইটাকে এক্স অ্যাক্সিস ধরেছি, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরেছি, তাহলে এই কোণটাকে আমরা ধরবো গামা। এটাকে জেড অ্যাক্সিস ধরেছি, এটাকে এক্স অ্যাক্সিস ধরেছি, তাহলে এই এদের কোণটাকে ধরবো বিটা। তাহলে এবিসি এবং আলফা, বিটা, গামার মাধ্যমে আমরা একটা একক কোষকে সূচিত করতে পারবো। এখন দেখো কোনো একটা একক কোষে গঠনকারী কণাগুলো কিরকম পজিশনে থাকবে সেই অনুযায়ী একক কোষকে চার ভাবে ভাগ করা হয়, চারটে ক্লাসিফিকেশনে ভাগ করা হয়। কি কি? না একটা হচ্ছে সরল একক কোষ, আমি শুধুমাত্র নামটা লিখছি সরল। সরল একক কোষ কোন ক্ষেত্রে বলবো? চারটে ভাগ বললাম, 1 2 3 4 হতে পারে। ধরো এমন একটা আমরা একক কোষ আঁকছি, যে একক কোষে গঠনকারী কণাগুলো শুধুমাত্র 8টা
কৌণিক বিন্দুতে অবস্থান করছে। এই যে 8টে কৌণিক বিন্দু, ধরো এখানে 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 4 5 6 7 8, এটা হলো সরল একক কোষের একটা পিকচার। দ্বিতীয় নম্বর ক্ষেত্র এমন হতে পারে যেই ক্ষেত্রে একটা যে কোনো ঘনকের কটা তল, ঘনকের তল হচ্ছে 6টা, তা সেই রকম মনে করো একটা একক কোষের যে 6টা তল এমন যদি হয়, প্রত্যেকটা পৃষ্ঠতলের মাঝখানে একটা করে আমরা কণার উপস্থিতি দেখতে পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আগের গঠনের সাথে একটু পার্থক্য চলে আসবে। তার মানে সেইখানে তার ছবিটা কিরকম পাবো না, এই ছবিটার সঙ্গেই অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আমরা একটু সময়টা বাঁচাতে পারবো। এই তলটার এই ধরো মাঝখানে একটা, এই তলের মাঝখানে দুটো, এর মাঝখানে, এর মাঝখানে, উপরের তলের মাঝখানে এবং নিচের তলের মাঝখানে। এই জাতীয় একক কোষকে বলা হয় পৃষ্ঠকেন্দ্রিক। আরেক রকম কি হতে পারে, একক কোষের 8টা কর্নার, 8টা কোণাতে, 8টা কৌণিক বিন্দুতে গঠনকারী কণা থাকার সঙ্গে সঙ্গে যদি এমন হয় একক কোষের মাঝখানে যদি একটা কণা অবস্থান করে, তার ছবিটা কিরকম হবে? দেখো, চারদিকে 8 দিকে 8টা কোণাতে গঠনকারী কণা, তার সাথে এই বডির মাঝখানটাতে অর্থাৎ ইউনিট সেলের মাঝখানে যদি একটা গঠনকারী কণা অবস্থান করে, তখন তার পিকচার আবার আগেরগুলোর থেকে আলাদা। এই জাতীয়কে বলা হয় দেহকেন্দ্রিক একক কোষ। আর একটা লাস্ট ধরন কি হতে পারে দেখা যায়, এই জাতীয় শ্রেণীবিভাগ চতুর্থ যেটা, সেটা কিরকম হবে না, এর 8টা কর্নারে, 8টা কৌণিক বিন্দুতে, 8টা কৌণিক বিন্দুতে গঠনকারী কণা উপস্থিত থাকার সঙ্গে সঙ্গে যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠতল, ধরা যাক উপরেরটা এবং নিচেরটা, এদের মাঝখানে গঠনকারী কণা যদি উপস্থিত থাকে, এর ছবি আবার আগেরটার থেকে আলাদা। এর জাতীয়কে নাম হচ্ছে প্রান্তকেন্দ্রিক। তাহলে আমরা জানলাম ইউনিট সেলের শ্রেণীবিভাগ, সরল বা প্রিমিটিভ, পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার্ড, দেহকেন্দ্রিক বা বডি সেন্টার্ড এবং প্রান্তকেন্দ্রিক বা এন্ড সেন্টার্ড। আপাতত আজকের মতো এখানে।